এমন এক হুঙ্কার দিয়েছেন যা অনেক অনেক বেশি কঠিন করে দিয়েছে। পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় শক্তির ফলস ফ্ল্যাগ অপারেশন। পর্দার আড়ালে কলকাঠি কে নাড়ছে? পাঙ্গানিয়া রাষ্ট্র যে হাইরা গেল, অলিখিতভাবে বিজয়ী হয়েছে, বিরুদ্ধে যে লড়াইটা চালিয়ে গেছে, এইটার যে ফাউন্ডেশন অথবা এটার যে সাহস শক্তি, কখন কোন খেলা খেলে প্ল্যান ABC Z পর্যন্ত কোর্স কমপ্লিট করে রাখে। আরে বাপ রে বাপ, পুরা বুকটা বইরাই তো কলিজা। কিভাবে না কইরা দিল, ভারতকে না কইরা দিল। এই জেনারেশন, এই জেএনজি সেলুট জানাই তো, সেলুট দেয়। নিশ্চয়ই ওনার মন মানসিকতা অনেক উপরে। এদেশের মানুষ কাঁটাতারকে ভয় পায় না, কারণ গোলামীর বাংলাদেশ আর নেই। তাই ভারতকে আগ্রাসী আচরণ না করার আহ্বান জানিয়েছেন। শুভেন্দু অধিকারীকে বলতে চাই, এই বাংলাদেশ তোমার রামরাজত্ব নয়, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ। এদেশের প্রতি ইঞ্চি মাটি আমার জায়নামাজের মাটি। মুখ সামলে কথা বলবে। ভারতের দীর্ঘ 15 বছরের অহংকার, টালবাহানা আর আধিপত্য বিস্তারের চরম মূল্য এবার চোকাতে যাচ্ছে নরেন্দ্র মোদীর সরকার। এই খলিলুর রহমান স্বাভাবিক কোনো ব্যক্তি নয়, তাকে আমেরিকা এবং ভারত পছন্দ করে বসিয়েছে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য, তাদের পারপাস সার্ভ করার জন্য। ভারতকে উচিত শিক্ষা দিতে ইতিহাসের দেয়াল ভেঙে শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরি করতে চলেছে বাংলাদেশ ও পাকিস্তান। দুশ্চিন্তায় মাথায় হাত পড়েছে ভারতের। যে সংসদের 300 জন সদস্য যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, তাহলে কেউ করার সাহস পাবে না। কিন্তু এরাই যদি আশ্রয় প্রশ্রয় দেয়, তাহলে চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব। বর্তমান যে সরকার এসেছে, অনেক নাটকীয়তার মধ্য দিয়ে দাদা বাবুদের হাত পা ধরে, উত্তর পাড়ার সহযোগিতা নিয়ে, মিডিয়া কুয়ের মাধ্যমে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, অনেক কারুকার্য করে ক্ষমতায় আসছে। কতদিন টিকতে পারবা? জনগণ রাস্তায় নামলে বেদম মাইরের মুখে একদিনও টিকতে পারবা না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ভারত বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। মাত্র 45 দিন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলার জন্য, তাকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য এই 45 দিনই এখন সবচেয়ে বড় অস্ত্র। পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদল কেবল একটি রাজ্যের সরকার পরিবর্তন নয়, এটি মূলত বাংলাদেশের জন্য এক ভয়ঙ্কর ভূরাজনৈতিক মৃত্যুফাদের আনুষ্ঠানিক সূচনা। যে সীমান্তে একসময় শুধু চোরাকারবারির গল্প শোনা যেত, সেই সীমান্ত এখন হিন্দুত্ববাদের বিষাক্ত ল্যাবরেটরিতে পরিণত হয়েছে। আর সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো দিল্লির এই নগ্ন আগ্রাসনের সামনে বাংলাদেশের বর্তমান নীতি নির্ধারকদের মেরুদণ্ড আক্ষরিক অর্থেই ভেঙে পড়েছে। পশ্চিমবঙ্গের মসনদে বসেছেন কট্টর হিন্দুত্ববাদী এবং বিজেপির নতুন পোস্টার বয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি চরম মুসলিম এবং বাংলাদেশ বিদ্বেষী নেতা হিসেবে পরিচিত। শপথ নেওয়ার পর তার প্রথম মন্ত্রিসভার বৈঠকে তিনি বাংলার মানুষের রুটিরুজি, কর্মসংস্থান বা উন্নয়নের কোনো কথা বলেননি। তার প্রথম এবং প্রধান টার্গেট ছিল বাংলাদেশ। তিনি চরম দাম্ভিকতার সাথে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য আগামী 45 দিনের মধ্যে BSFকে সমস্ত জমি বুঝিয়ে দিতে হবে। এটি কোনো সাধারণ প্রশাসনিক নির্দেশ নয়, এটি মূলত RSS এবং বিজেপির বহুদিনের লালিত অখণ্ড ভারত এবং হিন্দুত্ববাদী নীল নকশার এক ভয়ঙ্কর বাস্তবায়ন। পশ্চিমবঙ্গে বিজেপির এই অভাবনীয় জয়ের পেছনে কোনো জাদুর কাঠি ছিল না, ছিল বিষ বাষ্প ছড়ানো এক ভয়ঙ্কর হিন্দুত্ববাদী প্রপাগান্ডা। পুরো নির্বাচনী প্রচারণায় শুভেন্দু অধিকারী এবং অমিত শাহরা একটি শব্দকে জপমালার মতো ব্যবহার করেছেন, অনুপ্রবেশকারী। এই অনুপ্রবেশকারী শব্দটি মূলত বাংলাদেশের মুসলিমদের লক্ষ্য করে ছড়া এক বিষাক্ত তীর। দীর্ঘদিন ধরে বিজেপি অভিযোগ করে আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গ নাকি বাংলাদেশিদের মিনি বাংলাদেশ হয়ে গেছে। শুভেন্দুর এই 45 দিনের আলটিমেটাম আসলে কোনো নিরাপত্তা কৌশল নয়, এটি তার উগ্র হিন্দুত্ববাদী ভোটারদের দেওয়া রক্তপিপাসু প্রতিশ্রুতির বাস্তবায়ন। ভারতের মোট বাংলাদেশ সীমানার দৈর্ঘ্য প্রায় 4096 কিলোমিটার, যার মধ্যে শুধু পশ্চিমবঙ্গের সাথেই রয়েছে অর্ধেকেরও বেশি, অর্থাৎ 2216 কিলোমিটার। এই বিশাল সীমান্তকে শুভেন্দু এখন হিন্দুত্ববাদের এক দুর্ভেদ্য প্রাচীরে পরিণত করতে চাইছেন। আসামের NRC, নাগরিকত্ব সংশোধন আইন CAA এবং এখন পশ্চিমবঙ্গের এই কাঁটাতারের বেড়া সবকিছুই এক সুতোয় গাঁথা। এর মূল উদ্দেশ্য হলো সীমান্তের ওপারে থাকা বাংলাদেশিদের একটি অবাঞ্ছিত, অসভ্য এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে ভারতের সাধারণ মানুষের মগজে ঢুকিয়ে দেওয়া। শুভেন্দু অধিকারী প্রমাণ করতে চাইছেন যে তিনি শুধু বাংলার মুখ্যমন্ত্রী নন, তিনি হিন্দুত্বের সবচেয়ে বড় পাহাড়দার। যখন সীমান্তের ওপারে শুভেন্দু অধিকারী এবং দিল্লির শাসকরা বাংলাদেশকে টার্গেট করে এমন আগ্রাসী এবং উস্কানিমূলক পদক্ষেপ নিচ্ছেন, তখন ঢাকা কি করছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে একরাশ হতাশা আর ক্ষোভ ছাড়া কিছুই পাওয়া যায় না।
তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার এই ইস্যুতে এমন এক নীরবতা এবং নতজানু নীতি গ্রহণ করেছে যা দেখলে মনে হয় বাংলাদেশ যেন ভারতের কোনো করদ রাজ্য। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ এক চরম কূটনৈতিক দেউলিয়াত্বের মধ্যে দিয়ে যাচ্ছে। ভারত যখন প্রকাশ্যে বাংলাদেশের নাম ব্যবহার করে নিজেদের অভ্যন্তরীণ রাজনীতিতে ঘৃণার চাষাবাদ করছে, তখন ঢাকার তরফ থেকে এর কোনো কড়া এবং মেরুদণ্ডী প্রতিবাদ চোখে পড়ছে না। ভারতের এই একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ফোরামে কথা বলা তো দূরের কথা, দ্বিপাক্ষিক টেবিলও ঢাকা আজ চরম অসহায়। এখন এই যে চারদিকে কাঁটাতারের বেড়া দেওয়া হবে এবং পশ্চিমবঙ্গে থাকা মুসলিমদের ধীরে ধীরে বাংলাদেশে পুশ ইন করা হবে, এর প্রতিকার বাংলাদেশ এখনও চায়নি বা এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা এখনও গ্রহণ করেনি। অথচ আন্তর্জাতিক সীমান্ত আইন কি বলে? 1975 সালের বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি অনুযায়ী সীমান্তের শূন্যরেখা বা জিরো লাইন থেকে 150 গজের মধ্যে কোনো ধরনের স্থায়ী অবকাঠামো বা প্রতিরক্ষামূলক বেড়া নির্মাণ করতে হলে দুই দেশের সম্মতি প্রয়োজন। কিন্তু ভারত কি সেই নিয়মের তোয়াক্কা করছে? মোটেও না। শুভেন্দু অধিকারী কি তারেক রহমানকে ফোন করে বলেছেন যে তারা এখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চান? বলেনি। তারা তাদের ইচ্ছা মতো বেড়া দিচ্ছে, জমি অধিগ্রহণ করছে, আর বাংলাদেশের সরকার কেবল নীরব দর্শক হয়ে তা মেনে নিচ্ছে। এই নীরবতা শুধু কূটনৈতিক ব্যর্থতা নয়, এটি রাষ্ট্রের সার্বভৌমত্বের সাথে এক চরম আপোষ। ভারত কেন হঠাৎ করে এতটা আগ্রাসী হয়ে উঠল? এর পেছনে রয়েছে এক ভূরাজনৈতিক সমীকরণ, যেখানে বাংলাদেশ এখন একটি দাবার গুটি। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত রাষ্ট্রে পরিণত হয়েছে। বঙ্গোপসাগর, সমুদ্র বন্দর এবং ভূকৌশলগত অবস্থানের কারণে চীন, যুক্তরাষ্ট্র এবং জাপান সবাই এখন ঢাকাকে নিজেদের বলয়ে টানতে চাইছে। এমনকি পাকিস্তানও বাংলাদেশের সাথে একটা সমঝোতার সম্পর্ক তৈরি করতে চাইছে। দিল্লি খুব ভালো করেই বুঝতে পারছে যে ঢাকার ওপর তাদের আগের সেই একচ্ছত্র এবং পুতুল সরকারের মতো প্রভাব আর নেই। বিশেষ করে তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর ভারত এক ধরনের স্নায়বিক চাপে ভুগছে। চীন এবং পশ্চিমা বিশ্বের সাথে বাংলাদেশের এই নতুন সমীকরণ দিল্লিকে চরম অস্বস্তিতে ফেলেছে। আর এই অস্বস্তি থেকেই তারা বেছে নিয়েছে চাপের রাজনীতি বা প্রেশার ট্যাকটিক্স। সীমান্তে কাঁটাতারের বেড়া, বিএসএফ এর কঠোর অবস্থান, পুশ ইন আতঙ্ক এবং সীমান্ত হত্যা, এইসবই মূলত বাংলাদেশকে প্রতিনিয়ত একটি প্রতিরক্ষামূলক বা রক্ষণাত্মক অবস্থানে ঠেলে দেওয়ার হাতিয়ার। ভারত চাইছে ঢাকাকে সারাক্ষণ একটি আতঙ্কের মধ্যে রাখতে, যাতে বাংলাদেশ আন্তর্জাতিক রাজনীতিতে স্বাধীনভাবে কোনো বড় সিদ্ধান্ত নিতে না পারে। আর সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো বর্তমান বাংলাদেশ সরকার ভারতের এই সাইকোলজিক্যাল গেম বা মনস্তাত্ত্বিক খেলায় সম্পূর্ণ হেরে যাচ্ছে। যদিও শোনা যাচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনায় ভারতকে বাদ দিয়ে চীনকে পুরোপুরি সমর্থন দিচ্ছে বাংলাদেশ, তবে এই অবস্থান কতটা সময় ধরে রাখতে পারবেন তারেক রহমানের সরকার, সেটি এখন দেখার বিষয়। এই সীমান্ত শুধু দুটি দেশের ভূখণ্ডের বিভাজন নয়, এই সীমান্ত মানুষের ইতিহাস, সংস্কৃতি, ভাষা এবং রক্তের সম্পর্কের সাথে জড়িয়ে আছে। হাজার হাজার গ্রাম এমনভাবে বিভক্ত যে বাড়ির উঠোন বাংলাদেশে আর রান্নাঘর ভারতে। কৃষকের জমি দুই দেশের মধ্যে ভাগ হয়ে আছে। এই 45 দিনের মধ্যে যখন বিএসএফ জমি অধিগ্রহণ করে কাঁটাতারের বেড়া বসানো শুরু করবে, তখন সেই নিরীহ মানুষগুলো কি করবে? লালমনিরহাটের পাটগ্রামে এর আগে যখন বিএসএফ শূন্যরেখা ঘেঁষে কাঁটাতারের কাজ শুরু করেছিল, তখন তৎকালীন বিজিবি সাহসিকতার সাথে বাধা দিয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে শুভেন্দুর এই কড়া নির্দেশের পর বিজিবি কি পারবে আগের মতো সেই প্রতিরোধ গড়তে, নাকি ওপর মহলের চাপে তারা ব্যারাকের ভেতরেই নিজেদের গুটিয়ে রাখবে? বাংলাদেশ সরকার যদি এখনই এই আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান না নেয়, তবে এর পরিণতি হবে ভয়াবহ। প্রথমত, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে একটি অনুপ্রবেশকারীদের দেশ হিসাবে প্রতিষ্ঠিত করার যে ভারতীয় চক্রান্ত, তা সফল হবে। দ্বিতীয়ত, দেশের ভেতরে সরকারের এই নতজানু নীতি সাধারণ মানুষের মনে চরম ক্ষোভের জন্ম দেবে। বাস্তবতা হলো, সীমান্তের এই কাঁটাতার শুধু লোহা বা কংক্রিটের কোনো বেড়া নয়। এই বেড়া হলো শুভেন্দু অধিকারীর হিন্দুত্ববাদী আস্ফালন এবং দিল্লির আধিপত্যবাদের এক নগ্ন প্রতীক। এর প্রতিটি কাঁটায় বিদ্ধ হচ্ছে বাংলাদেশের আত্মমর্যাদা এবং সার্বভৌমত্ব। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে যাচ্ছে। 45 দিনের এই ডেডলাইন শুধু বিএসএফ এর জন্য নয়, এটি তারেক রহমান সরকারের জন্য এক এসিড টেস্ট। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে নিয়ে সেই জল্পনা কল্পনা সত্য হচ্ছে, বারবার সত্য হচ্ছে, বারবার প্রমাণিত হচ্ছে। দর্শক, জনমনে জল্পনা কল্পনা এবং প্রত্যেক মানুষ বিশ্বাস করে, সন্দেহ করে, মিনিমাম সন্দেহ করে আর ম্যাক্সিমাম বিশ্বাস করে। বিএনপির লোকজনও এটা সন্দেহ করে এবং বিশ্বাস করে। বিএনপির নেতারা, বিএনপির স্থায়ী কমিটির অনেকে অবাক যে ডক্টর খলিলুর রহমানকে, তিনি কিভাবে পররাষ্ট্রমন্ত্রী হলেন? এই পদ তো তার পাওয়ার কথা না, তাহলে এই পদে তিনি কিভাবে বসলেন? এমনকি ডক্টর খলিলুর রহমানকে বাদ দেওয়ার জন্য প্রস্তাবও দিয়েছিল বিএনপির নেতারা। মন্ত্রী পরিষদের শপথের দিনের আমার দেশ পত্রিকার খবর। তো দর্শক, কিন্তু খলিলুর রহমানকে বাদ দেওয়া হয়নি। খলিলুর রহমান প্রভাবশালী মন্ত্রী হিসেবে টিকে আছেন। তো দর্শক, তখন সবাই সন্দেহ করছিল যে এই খলিলুর রহমান স্বাভাবিক কোনো ব্যক্তি নয়, তাকে
আমেরিকা এবং ভারত পছন্দ করে বসিয়েছে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য, তাদের পারপাস সার্ভ করার জন্য। হ্যাঁ, তো এই যে সন্দেহ, বিএনপির লোকজনেরই সন্দেহ আর অন্য সবার সন্দেহ। এখানে সন্দেহের আরেকটু অ্যাডভান্স ভার্সন আছে, যে ডক্টর খলিলুর রহমান সেই যে লন্ডন বৈঠক, ইউনুস তারেক, সেই বৈঠকের মূল আয়োজক ছিলেন খলিলুর রহমান, এবং সেই বৈঠকে সবকিছু ঠিকঠাক করা হয়েছিল যে ইউনুসকে কিভাবে ক্ষমতায় আনা হবে, কিভাবে একটা মেটিকুলাস ডিজাইন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা যাবে, কিভাবে ধাপে ধাপে তারেক রহমানকে বাংলাদেশে আনা যাবে, এবং কিভাবে হুট করে তাকে প্রধানমন্ত্রী বানানো যাবে, এবং প্রধানমন্ত্রী বানিয়ে কিভাবে হুট করে তিনি সেই মন্ত্রিপরিষদের পররাষ্ট্রমন্ত্রী হবেন। এই আয়োজনও সব খলিলুর রহমান করেছেন। এমনকি ইউনুসকে কনভিন্স করা, ইউনুস চেয়েছিলেন যে একটা নিরপেক্ষতা বজায় রাখতে, ইতিহাসের বা শতবর্ষের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে চেয়েছিলেন প্রফেসর ইউনুস, যেন একটা ফেয়ার ইলেকশন হোক। কিন্তু ইউনুসকে কনভিন্স করে বিএনপিকে জিতিয়ে দেয়া এবং বাংলাদেশকে মার্কিন তাবেদার রাষ্ট্রে পরিণত করা, এগুলো সবকিছু নেপথ্যে ছিল ডক্টর খলিলুর রহমান। হ্যাঁ, আই রিপিট দিস টার্ম, বাংলাদেশকে মার্কিন তাবেদার রাষ্ট্রে পরিণত করা, এই কাজটা ডক্টর খলিলুর রহমান করেছেন। কিভাবে? ওই যে নির্বাচনের 3 দিন আগে চুক্তি, হ্যাঁ, চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে নির্বাচনের 3 দিন আগে, কিন্তু এই চুক্তি নিয়ে নানান আলাপ আলোচনা ডক্টর খলিলুর রহমান গোপনে করেছেন, প্রকাশ্যে কোনো তৎপরতা আমরা দেখিনি। এমনকি বিএনপির সাথে ওই চুক্তির কানেকশন ঘটানো, তারেক রহমানকে সবকিছু এক্সপ্লেইন করা এবং তারেক রহমানের কনসেন্ট আদায় করেই নির্বাচনের 3 দিন আগে চুক্তি করতে পারা, কতটা অস্বাভাবিক, কতটা অড। নির্বাচনের 3 দিন আগে যে সরকার নিশ্চিত চলে যাবে, একটা অনির্বাচিত ইন্টারিম গভর্নমেন্ট যাদের কাজ হচ্ছে নির্বাচন দেয়া, নির্বাচন করে ক্ষমতা আসা নয়, সেই সরকার নির্বাচনের 3 দিন আগে চুক্তি করে, আর সেই চুক্তিতে সাইন করে আমেরিকা, বরং চুক্তি করতে মার্কিন যুক্তরাষ্ট্র বাধ্য করেছে। কতটা অস্বাভাবিক এই যে অস্বাভাবিক ঘটনা। এবং ওই চুক্তি ছিল বাংলাদেশকে মার্কিন তাবেদার বানানোর চুক্তি। এই চুক্তির সবকিছুর কলকাঠি নেড়েছেন ডক্টর খলিলুর রহমান, যদিও তিনি তখন পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন না, তিনি ছিলেন নিরাপত্তা উপদেষ্টা। কিন্তু ইউনুস সরকারের লোকজন নানান টক শোতে এখন স্পষ্ট করছে যে ওই চুক্তির সবকিছুর কলকাঠি নেড়েছেন ডক্টর খলিলুর রহমান। বাট হি ওয়াজ দেন সিকিউরিটি অ্যাডভাইজার, নট ফরেন মিনিস্ট্রি ফরেন অ্যাডভাইজার। পররাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন তৌহিদ হোসেন, তিনিও কিন্তু ভারতের লোক ছিলেন, কিংবা বিএনপি অ্যাফিলিয়েটেড ছিলেন, কিন্তু তিনিও কিন্তু উধাও। তো দর্শক, আপনি চিন্তা করেন যে অন্য মন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা, তিনি কিভাবে পররাষ্ট্র মন্ত্রী হয়ে পররাষ্ট্রমন্ত্রীর রোল প্লে করে, পররাষ্ট্র উপদেষ্টা রোল প্লে করে বাংলাদেশকে মার্কিন তাবেদার রাষ্ট্র বানিয়ে দিয়েছে। এর মানে বিএনপি তাকে চুজ করেছে, বিএনপি তাকে দায়িত্ব দিয়েছে যে আমাদের হয়ে আপনি কাজটা করেন, কারণ আমরা ক্ষমতা আসলে তো আপনি পররাষ্ট্রমন্ত্রী, অতএব কোনো ঝামেলা হবে না, ভেজাল হবে না। এই জন্য দেখেছেন যে সেই চুক্তি নিয়ে কোনো কথা নাই, বিএনপির কোনো নতুন ব্যাখ্যা, কোনো আপত্তি কিচ্ছু নাই, কারণ একই লোক সবকিছু করেছে। যে লোক ইউনুসের আমলে চুক্তির কলকাঠি নেড়েছে, এখন সেই লোকই ডিল করছে। কত সুন্দর। তাহলে এই ডক্টর খলিলুর রহমানকে নিয়ে সমস্ত জল্পনা কল্পনা সত্য হয়েছে। এমনকি তার আচার আচরণে সমস্ত রহস্য বারবার ফাঁস হয়ে যাচ্ছে। এখন তারেক রহমান আক্ষেপ করছেন, কেন আক্ষেপ করছেন এই বিষয়টা আসে। যে প্রথম কথা, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, মেটিকুলাস ডিজাইন, বাংলাদেশকে মার্কিন তাবেদার রাষ্ট্রে পরিণত করা, সবকিছু ফাঁস হয়ে গেছে। এটা তারেক রহমানের জন্য বিব্রতকর একটা পরিস্থিতি, মরার উপর খাড়ার গা। ইরান যুদ্ধ পরবর্তী বা ইরান নিয়ে যে সংকট, এই সংকটকালীন মুহূর্তে যেটা দরকার, আমাদের রাশিয়া এবং চীনের হেল্প দরকার, কিন্তু রাশিয়া থেকে কম দামে তেল গ্যাস কেনার অনুমতিও আমরা পাই না, কিনতে পারি না। আবার উল্টা আইএমএফ, বিশ্বব্যাংক আমাদেরকে লোনও দেয় না, কারণ যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ সরকার যে চুক্তিতে আবদ্ধ হয়েছে, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের পেছনে পেছনে আমাদেরকে ঘুরতে হবে, কিছু করার নেই। তাদের কাছ থেকে বোয়িং কিনতে হবে, আরো বিভিন্ন মিলিটারি ওয়েপন কিনতে হবে, আরো অনেক কিছু কিনতে হবে, আরো নানান। মূল বিষয় হচ্ছে যে অনেক কিছু তো কিনতে হবে, ওটা একটা বাণিজ্য চুক্তি বলা হয়, যদিও ওখানে স্ট্র্যাটেজি শব্দটা বারবার আছে, একটা কৌশলগত চুক্তি। কিন্তু আর যাই করি না কেন, আমরা চীন এবং রাশিয়া ঘনিষ্ঠ হওয়া যাবে না, এটা কন্টেইন করেছে যুক্তরাষ্ট্র। এটা কি বলে? তাবেদারি। আমরা মার্কিন তাবেদার বাংলাদেশ। সবকিছু ফাঁস হয়ে গেছে। এটা তারেক রহমানের জন্য চরম বিব্রতকর পরিস্থিতি। বিশেষ করে ইরানে যখন যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা করেছে, যখন আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছে, এরপরে এই খলিলুর রহমানের যে নগ্ন রূপ, এটা ফাঁস হয়ে গেছে। কি বিবৃতি দিয়েছে ইসরায়েল আমেরিকার পক্ষে। আপনি চিন্তা করেন যে বাংলাদেশ সরকার ইসরায়েলের পক্ষে বিবৃতি দিবে, এটা হাসিনার আমলে কেউ কল্পনা করতে পারতো? কিন্তু না, দিয়েছে, এই খলিলুর রহমান দিয়েছে। সমস্ত রহস্য ফাঁস হয়ে গেছে যে তিনি কোন গোডাউনের মাল। এই খলিলুর রহমানের
শালীর জামাই ইহুদি। বিএনপি তথ্য আমাদেরকে দিয়েছে এবং তার সাথে ইহুদি লবির ঘনিষ্ঠ অ্যাফিলিয়েশন আছে। এখন সমস্ত কিছু সামনে এসেছে, রহস্য ফাঁস হয়ে গেছে, কিন্তু তারেক রহমান আক্ষেপ করছেন এটা। তো এই খলিল এত দৌড়দৌড়ি করলেন, পার্লামেন্টে ভুলেও আসেন না, তিনি শুধু বিদেশে পড়ে থাকেন, কি যেন হতে চান ওইটা নিয়ে দৌড়ঝাঁপ করেন, শুধু বিদেশের মাটিতে পড়ে থাকেন। বাংলাদেশে তো আমরা তাকে দেখিই না। খলিল রহমান কোথায়? বিএনপি সরকারের মেয়াদ যদি 65 দিন হয় বা 70 দিন হয়, এই 70-71 দিনে 10 দিনও বাংলাদেশে ছিলেন বলে মনে হয় না। এটা কি বাংলাদেশের মন্ত্রী পার্লামেন্টে কোনো একটা বিষয় ব্রিফ করবে, তার কোনো খবরই থাকে না। তার হয়ে প্রশ্ন উত্তর দেয় শামা ওবায়েদ বা অন্য কেউ। যদিও বাংলাদেশে থাকার জন্য আলাদা লোক ঠিক করেছে, হুমায়ুন সাহেব আর শামা ওবায়েদ, আর তিনি বিদেশে ঘুরে বেড়াবেন। তো বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু তারেক রহমানের জন্য বিদেশ সফরের কোনো বন্দোবস্ত করতে পারেনি। তারেক রহমান তো মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে, সেই নিষেধাজ্ঞা উইথড্র করতে পারেনি, কিছুই পারেনি। এই জন্য তারেক রহমান, আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।